স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 563তম পর্বে। সাথে আছে আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমার হাতের বামে আছেন রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব পাক ভারত সংঘাত, দিন শেষে বড় আকারে যুদ্ধের আশঙ্কা আসলে কতখানি, যদি তাই হয় বাংলাদেশের প্রভাব কতখানি পড়বে। আলোচনায় থাকবে মানবিক করিডোর, আলোচনায় থাকবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে রাজনীতিতে নতুন করে উত্তাপ, আলোচনা করব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্রের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, সেই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ সমসাময়িক ঘটনা প্রবাহ। আলোচনা শুরু করতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। বলছিলাম পাক ভারত যুদ্ধ যখন আলোচনায় আমরা আছি, ঠিক তখনও পাকিস্তান ভারতে পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে। এই যে শুরুতে বলছিলাম, দিন শেষে আসলে বড় আকারে যুদ্ধের সংখ্যাটা আসলে কতখানি আপনি দেখছেন? ভালো প্রশ্ন। দেখেন, গতকাল পর্যন্ত মনে হচ্ছিল যে যুদ্ধটা স্তিমিত হয়ে যাচ্ছে এবং ভারত বারবার কিন্তু ভারতীয় নেতৃত্ব বলছিল যে তারা চায় যে বিস্তৃতিকরণ যেন না হয় এবং পাকিস্তান যেন কোনোভাবে বিস্তৃতিকরণের দিকে না যায়। এমনকি ইরানের মাধ্যমে ওই খবর তারা পাকিস্তানে নাকি পাঠিয়েছিল। ফলে আশা করা গিয়েছে যে যেহেতু ভারতীয় মিডিয়া প্রচণ্ডভাবে উল্লাসে ফেটে পড়েছে তাদের যে অর্জন, তারা বলছে যে তারা সমস্ত কিছু ধ্বংস করে ফেলছে, পাকিস্তানের সব যত সন্ত্রাসী ইয়েগুলো ধ্বংস করে ফেলছে। ওয়েস্টার্ন মিডিয়াকেও তারা ব্রিফ করেছে ডেকে যে কোনো রকমের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি নাকি তাদের হয়নি। অবশ্য পাকিস্তানের টেলিভিশনে যেগুলো আমরা দেখলাম তাতে মনে হলো যে খুব একটা, কিন্তু যতখানি না সন্ত্রাসীদের আখড়া ধ্বংস করেছে তার চেয়ে বেশি ধ্বংস করেছে মসজিদ, স্কুল, সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস। হায়দ্রাবাদ আপনার দক্ষিণ পাঞ্জাবে একটা শহরে অবশ্য ওদের যে পরিচিত একজন নেতা আজহার, মৌলানা আজহারের ফ্যামিলির প্রায় সবাই মৃত্যুবরণ করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে পর্যন্ত মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো প্রচুর ধৈর্য প্রদর্শন করছে এবং কোনো বড় আকারের পাল্টা আঘাতের দিকে যাবে না। যদিও পাকিস্তানি সামরিক বিশেষজ্ঞরা তাদের লেখায় বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছিল যে আরেকটু অপেক্ষা করেন, আরেকটু অপেক্ষা করেন, আপনারা দেখবেন আমাদের রেসপন্স। এখন যাই হোক, আজকে ভারতের আচরণ অত্যন্ত মিস্টিরিয়াস আমার কাছে মনে হয়েছে। তারা যেভাবে ড্রোনসগুলো ব্যবহার করেছে, এগুলোর কি আদৌ প্রয়োজন ছিল? তাদের যে অর্জন, মানে একটা সীমিত যুদ্ধ হিসাবে চিন্তা করলে যা অর্জন করার, সেটার বাইরে বিভিন্ন এয়ারফিল্ডসগুলোকে আঘাত করছিল। যদিও হিউম্যান ক্যাজুয়ালিটিস অত হয়নি, কিন্তু এই আচরণগুলোকে আমরা যুদ্ধে বলতে পারি প্রভোকেটিভ, উস্কানিমূলক। বিস্তারিত আলোচনায় পরে, অর্থাৎ মোটা দাগে আপনি বড় যুদ্ধের সংখ্যাটা দেখছেন? এখন বড় যুদ্ধের ব্যাপারটা নির্ভর করছে যে পাকিস্তান এখন এই ধরনের উস্কানির ফলে তারা কি বড়ভাবে রেসপন্ড করবে। এখন বড়ভাবে রেসপন্ড করার একটাই হচ্ছে যে নিউক্লিয়ার থ্রেশহোল্ড ক্রস করবে কি না। কিন্তু নিউক্লিয়ার থ্রেশহোল্ড ক্রস করাটা পাকিস্তানের যে নিউক্লিয়ার ডক্ট্রিন, রাইট অফ ফার্স্ট ইউজ, যে কোনো অস্তিত্বজনিত সংকট হলে তারা ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমরা আগে ব্যবহার করব আণবিক। এবং এই ক্ষেত্রে পাকিস্তানের রাইট অফ ফার্স্ট ইউজ যদি তাদের প্রয়োগ করতে হয়, তাহলে সর্বাত্মক আণবিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এমনভাবে, যেটাকে আমাদের নিউক্লিয়ার ডক্ট্রিনের ভাষায় আমরা বলি যে ফার্স্ট স্ট্রাইকে এত শক্তি থাকবে যে ভারত সেকেন্ড স্ট্রাইক করতে পারবে না। ঠিক আছে, পরে আসবো। জি, মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম। যে অধ্যাপক এম শাহিদুজ্জামান যে বিষয়টা বলছেন, যে দুই পক্ষেরই যে প্রতিক্রিয়া, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে, সকল দর্শক এবং উপস্থিত বিজ্ঞ আলোচক সবাইকে আসসালামু আলাইকুম। আমি স্যারের সাথে অনেকটাই একমত যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি মনে করি যে এটার সম্ভাবনার কথা বলতে গেলে অনেকগুলো ফ্যাক্টরস পাওয়া যাবে যে কারণে এই যুদ্ধটা আরও বেশি এটা সামনের দিকে আগাতে পারে। বাট আমি মনে করি
একটা বিশেষ কারণে এটা নাও আগাতে পারে। সেটা হচ্ছে মোদির গতকালকে যখন গত পরশু রাতে যখন ভারত স্ট্রাইক করলো পাকিস্তানের, প্রথমে স্ট্রাইক করলো, তখন কিন্তু আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট করে ভারতের পক্ষ থেকে তারা লিখেছিল যে জাস্টিস সার্ভড, বা তার মানে তারা একটা কমফোর্ট জোনে চলে গেছে। অ্যাকচুয়ালি মোদির গোল কী ছিল এটা আমাদের বুঝতে হবে। মোদির লক্ষ্যটা কিন্তু পাকিস্তানকে হামলা করা না। মোদির লক্ষ্য হচ্ছে বর্তমানে ভারতে চলমান একটা আন্দোলন চলছে, মোদির উপর অনেক অভিযোগ, মোদির উপর অনেক দুর্নাম, মোদি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তার হিন্দুত্ববাদের থিওরি আর এস্টাবলিশড হচ্ছে না। হিন্দুত্ববাদী থিওরিকে বিক্রি করে মোদি যেভাবে ভারতে তার পলিটিক্যাল বেনিফিশিয়ারি হচ্ছিল, এটার কাজ দিচ্ছিল না। তখন সে এই প্রোডাক্টটাকে চেঞ্জ করে চিন্তা করলো নতুন এমন একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যে ভারতের অ্যাটেনশনটা ওই দিকে ঘুরে যাবে। ভারতবাসীর অ্যাটেনশনটাকে ঘোরানোর জন্যই মোদি এই ন্যারেটিভটা তৈরি করেছে যে এখানে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। আর টেরোরিস্ট শব্দটা এমন একটা টার্ম, এই টার্মটা কয়েন করলেই পুরো ওয়ার্ল্ড এখানে অ্যাটেনশনটা পেয়ে যায়। আর এই অ্যাটেনশনটাকে বেনিফিট করে মোদি তার নিজের কান্ট্রির যে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি এটাকেও কাজে লাগাতে চেয়েছে। আচ্ছা, এখন মোদি সেই অজুহাতটা পেল, এখন ওই উছিলায় পাকিস্তানে হামলা করলো, এবং সেই হামলাটাকে সে কি বক্তব্য দিল, ইট ওয়াজ কন্ট্রোলড, মেজার্ড অ্যান্ড নন এসকেলেটেড। বাট এটা নন এসকেলেটেড না, বরং এই জায়গাটায় মোদির যে ওখানে যে পাকিস্তান যে হামলা করলো সেখানে কয়েকটি মসজিদ এবং সাধারণ জনগণ এখানে হত্যা হলো, নির্বিচার একটা হত্যাকাণ্ড করলো এখানে। বাট পাকিস্তান এটাকে যেভাবে রিপালস করছে, বরং দ্যাট ওয়াজ মেজার্ড। পাকিস্তানের রিপালস কী হয়েছে যে ক্যাজুয়ালিটিটা কিন্তু সিভিলিয়ানের হয়নি, হয়েছে ভারতের এয়ারফোর্সের। আচ্ছা, এখন এই জায়গায় মোদির জন্য অ্যাচিভমেন্টটা হচ্ছে যে সে তার মিডিয়া সারা ভারতবর্ষ সোশ্যাল মিডিয়া সব জায়গায় নিউজটা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে ঘটনা ঘটার ফ্র্যাকশন অফ সেকেন্ড মিডিয়াতে এটা বিভিন্ন ইমেজ চলে গিয়েছে। তার মানে কি তারা তাদের ক্যামেরা সব কিছু রেডি রেখেছে যে আমাদের এই ঘটনা ঘটবে এবং তোমরা তাড়াতাড়ি মিডিয়াতে এটা দিয়ে দিবা। কারণ কি পুরো ভারত সহ আশেপাশের দেশে একটা বার্তা চলে গিয়েছে যে এখানে তারা মোদির এই জায়গায় হামলা করেছে এবং ভারতের একটা জয় হয়েছে, হুইচ ইজ নট। আচ্ছা, সেকেন্ড আরেকটা বিষয় কি, মোদি এই ঘটনাটার মাধ্যমে সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে সে চেয়েছে তার রিএস্টাবলিশমেন্ট অফ ডিটারেন্স, মানে ভারতবর্ষে এখানে পাকিস্তানের প্রতি এখানে হাত দেওয়া মানে বাংলাদেশেও এটা ডিটারেন্সটা ক্রিয়েট করবে। তার মানে ভারত বোঝাতে চাচ্ছে যে ভারতের যদি কোথাও সন্দেহ করে যে এখানে টেরোরিস্ট হামলা আছে বা ভারতের প্রতি কেউ কোনো একটা চোখ গরম করবে, সে তার উপর হামলা করেছে। বাংলাদেশের এই প্রশ্নটা নিয়ে একটু পরে আর বিস্তারিত আলোচনা করব। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে পাক ভারত উত্তেজনা বলি, সংঘাত বলি, ভারতের আচরণ, সেখানে মোদির এক ধরনের কি ভিন্ন কোনো উদ্দেশ্য লক্ষ্য আপনি কিভাবে দেখছেন? খুব ছোট করে শুনবো। ধন্যবাদ আলোচক বৃন্দ, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, বর্তমানে এই পাক ভারত যুদ্ধটাকেই আমি খুব দুঃখজনক মনে করি, কারণ কাশ্মীরের যে ঘটনা, এই ঘটনার পরে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা আন্তর্জাতিক তদন্ত চাই। সেই আন্তর্জাতিক তদন্তের জন্য ভারতের অপেক্ষা করা উচিত ছিল যে রিয়েলি এখানে পাকিস্তানের কোনো সন্ত্রাসী হামলা কিনা। তার আগেই এই ধরনের যুদ্ধ বাঁধানোর অর্থই হলো যে এখানে কোনো উদ্দেশ্য আছে, এখানে কোনো তদন্ত ছাড়া, যেখানে একটা পক্ষ আন্তর্জাতিক তদন্ত চাইছে আর একটা পক্ষ তদন্ত ছাড়া যুদ্ধ লিপ্ত হয়ে গেছে। এখানেই বোঝা যায় যে এখানে উদ্দেশ্যটা হলো যে জনগণের চোখকে অন্যদিকে ধাবিত করা, জনগণের এখন যে অবস্থাটা, যেটা মেজর রেজা খুব চমৎকারভাবে বলেছেন, অ্যাটেনশনটা অন্যদিকে করা। এটা আমাদের জন্য, এই উপমহাদেশের জন্যই খুব দুঃখজনক, কারণ এই ক্ষেত্রে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায়ও অনেক জায়গায় উস্কানি দেওয়া হচ্ছে। এগুলো ভালো কথা নয়, এটা সুপ্রতিবেশী সুলভ আচরণ নয়। কাজেই এখন কিন্তু এই পৃথিবীটাই যুদ্ধের পৃথিবী নেই, এই পৃথিবীটাই এখন বাণিজ্যের পৃথিবী হয়ে গেছে। যুদ্ধ হচ্ছে বাণিজ্য যুদ্ধ। এইখানে যেভাবে পাক ভারত যুদ্ধ বাদিয়ে অন্যভাবে লাভবান হবার চেষ্টা করা হচ্ছে, এটা আমি মনে করি না খুব শুভনীয়, এবং আমি মনে করি না যেখানে খুব ভালো ফল বয়ে আনবে। আলটিমেটলি এটা রিভার্স করবে বলেই আমি বিশ্বাস করি। জি, আবার আপনার কাছে আসবো। রাজিকুজ্জামান রতন, এই যে যুদ্ধের উদ্দেশ্য এবং যেই ঘটনা প্রবাহ যেদিকে মোড় নিচ্ছে, আপনি কিভাবে দেখছেন?
আমি মনে একটা হাইলি পলিটিক্যাল লো ইন্টেন্সিভ ওয়ার, মানে বাইরে হম্বিতম্বি খুব বেশি হবে, যুদ্ধ একটা উত্তেজনা থাকবে এবং জনগণের অ্যাটেনশনটা ডাইভার্সনের দিকে নিয়ে যাওয়া হবে। ভারতের সামনে নির্বাচন আছে, মোদির এখন টার্গেট এন্টি পাকিস্তান সেন্টিমেন্টটাকে বাড়িয়ে তোলো, নিজেদের যে বেকারত্ব, দ্রব্যমূল্য, দুর্নীতি, এগুলো নিয়ে যে মানুষের যে অসন্তোষ আছে সেটাকে একটু ঘুরিয়ে দাও। আর তারপরে যেটা করো যে অস্ত্র ব্যবসারও একটা নতুন ক্ষেত্র উন্মোচন করো। কয়েকটা জিনিস খেয়াল করে দেখেন যে রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, এটার সাথে সাথে ফ্রান্সের নাকি শেয়ার মার্কেটে ধস নেমেছে। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো যে আন্তর্জাতিক যুদ্ধ ব্যবসারও একটা বড় ব্যাপার। তাহলে এখানে কোন ধরনের অস্ত্র কিনতে হবে তাদের, অথবা কোন ধরনের অস্ত্র বিক্রির বাজার হবে, এগুলো যেমন আছে। তার আগে একটু খেয়াল করে দেখি আমরা এই ধরনের একটা যে মানে এয়ার অ্যাটাকে এসে গেল ৭৫ না ৮০টা বিমান দিয়ে, হ্যাঁ, তার মানে একটা প্রস্তুতি নিয়ে তারা গিয়েছিল। তার আগে তো ওই যে পহেলগামে যে ঘটনাটা ঘটেছিল সেটা তদন্ত করা দরকার ছিল না, সেটা খুঁজে বের করা দরকার। পাকিস্তানও তো বলছিল যে আন্তর্জাতিক তদন্ত হোক। ২ নম্বর হলো যে হ্যাঁ, তারা বললেন যে পাকিস্তানের ভিতরে এই দুর্বৃত্তরা ছিল, সন্ত্রাসীরা ছিল, তাদেরকে মারার জন্য গিয়েছে। আচ্ছা, একটা দেশের সীমানা অতিক্রম করে কি যাওয়ার কোনো অধিকার আছে কারো, কোনো রাষ্ট্রের কি আছে? আন্তর্জাতিক আইনে তো নেই। এখন যেটা বলে আমি তো যুদ্ধ করতে চাই নাই, আমি ওখানে ওরা ছিল তাই মারতে গিয়েছি, এটা পারবে? আমেরিকা থেকে এরকম কাজ করতে পারবে? তার মানে এই যে কথাকে আড়াল করার চেষ্টা করা, কথার ভেতরের কথাটাকে সে চাপা দিয়ে বাইরে বাইরে বললো কি, যেটা বললেন যে এটা হলো ফোকাসড, মেজার্ড অ্যান্ড নন এসকেলেটরি। খুবই ফোকাসড, খুবই মেজার্ড, এবং এটা বাড়বে না, এইটুকু করে আমরা চলে আসবো। আচ্ছা, তা যদি চলে আসে, প্রফেসর সাহেব যেটা বললেন, তাহলে আবার ড্রোন কেন পরের দিন? তার মানে সে চাইছে এটা একটু ফেনায়িত হোক, কিন্তু খুব বেশি আকারে যেন না হয়। যে এই আলোচনায় ফিরছে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিএসআরএম গণতন্ত্র এখনই অধ্যাপক শাহিদুজ্জামান, আমরা যে বিষয়ে আলোচনা করছি একটু যদি বাংলাদেশের দিকে দৃষ্টি দেয়, অর্থাৎ এই যে সংঘাত বলি, যুদ্ধ বলি, যদি আরেকটু দীর্ঘস্থায়ী হয় বা যেই দিকে মোড় নিক না কেন, বাংলাদেশের আসলে এখানে শঙ্কার জায়গাটা কতটুকু রয়ে গেছে, ক্ষতির আশঙ্কাটা কতটুকু রয়ে গেছে, বাংলাদেশের অবস্থানটা কি হওয়া উচিত? দেখেন, বাংলাদেশের স্বার্থ রয়েছে সামনে। গঙ্গার পানির ব্যাপারে ভারতের সাথে নেগোশিয়েট করতে হবে। ভারত আমাদেরকে বা ইচ্ছা করে প্রভোগ করছে, যে গুজরাট থেকে প্লেনে করে লোক এনে আমাদের বর্ডারে ঢুকাচ্ছে জোর করে। আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলে দিয়েছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি একটা লোকও নিতে হয়, এটা খুব বোল্ড স্টেটমেন্ট। এখন ভারত সন্দেহ করছে বাংলাদেশকে, তারা বারবার বলছে যে এখানে ওই যে জেনারেল ফজলুর রহমানের যে স্টেটমেন্টটা, ওটার একটা বড় ইম্প্যাক্ট হয়েছে ভারতে। এখন আমাদের স্বার্থ হবে যে ভারতের সাথে পাকিস্তানের প্রবলেম সেটা তাদের প্রবলেম, আমাদের বিষয় হচ্ছে যে আমাদেরকে অন্তত গঙ্গার পানির শেয়ারটা যেন ঠিক মতো পাওয়া যায় সেটা চেষ্টা করা অন্তত। কারণ ভারতের আচরণ অত্যন্ত সন্দেহপ্রবণ। এই যে তারা সিন্ধু নদীর পানি যে বন্ধ করে দিয়েছে, তার মানে তারা আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না। এছাড়াও ভারত আগামী দিনগুলোয় এই পরিস্থিতিতে তারা বারবার চাইবে কিছু না কিছু একটা উপলক্ষে বাংলাদেশকে জড়াতে পাকিস্তানের সাথে। এবং সত্যি কথা বলতে কি, পাকিস্তানও কিন্তু ইচ্ছা করে তাদের স্টেটমেন্টসগুলোর ভিতরে তারা এটা আমাদেরকে একটা তাদের সাথে ইনভলভ করতে চায়, এটাও স্বাভাবিক। তারা বলে যে নদীর ব্যাপারে আমাদেরকে ডিপ্রাইভ করেছে, বাংলাদেশকেও তারা এখন ডিপ্রাইভ করবে। তবে আমার মনে হয় আমাদের এই সরকার যথাযথই বাস্তবতাকে অত্যন্ত কশাসলি নিচ্ছে, মানে এটা টাইট রোপ ব্যালেন্স করার মতো, যে আমরা কোনোভাবেই ভারতের ফাঁদে পা দিব না। ভারত যে আমাদেরকে এই যে আগেকার সরকারের পতন ঘটেছে, তারা তো ওইটাকে ভুলতে পারে নাই, ওইটাকে এখনও মেনে নিতে পারেনি, এবং তারা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধকেও সামনে রেখে চেষ্টা করবে। আমরা দেখেছি তাদের কিছু বাংলাদেশেরই দুই একজন প্রবক্তা প্রাইভেট টিভি চ্যানেলসগুলোতে এমনভাবে তারা বাংলাদেশের
এই যুদ্ধের সাথে সম্পৃক্ত করতে চায়, তারপরে এই যে চীনের সাথে, চীন আমাদের এই লালমনিরহাটে কেন আসছে, বঙ্গোপসাগরে কেন, এইসব নিয়ে ইচ্ছা করে বাংলাদেশের লোক কিন্তু এগুলো করতেছে। এখানে আমি নাম বলবো না, আপনারা হয়তো নিশ্চয়ই টেলিভিশন মিডিয়াতে দেখে থাকবেন। আমার ঢাকা ইউনিভার্সিটির এক কলিগও, নোটোরিয়াস, প্রমিনেন্ট, এমনভাবে সে জড়ায় যে এই মেজর পলিটিক্যাল পার্টিসগুলোকেও কাঠগড়ায় বসিয়ে দেয়, এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের যে একটা প্রচেষ্টা নিজের পায়ে অর্থনৈতিকভাবে দাঁড় করানো, আগামীতে যথাযথভাবে একটা সুস্থ ইলেকশন কন্ডাক্ট করা, এই যে এইসব উদ্দেশ্যগুলোর মাঝখানে বাধা সৃষ্টি করা, সেখানে দেখে। কারণ ভারতের উদ্দেশ্য হচ্ছে যে এখানে ইলেকশন হলে এটা তাদের স্বার্থ যেন রক্ষা হয়। তাদের স্বার্থ কি আমরা সবাই বুঝতে পারি। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে সতর্ক থাকা এবং একটা অত্যন্ত টাইট রোপ ওয়াকিং এর মতো আমাদেরকে চলতে হবে। জি, আবার আপনার কাছে আসবো। এই যে অবসরপ্রাপ্ত রেজাল্ট করবে যে এই যুদ্ধের কোনো আচ্ছা আমাদের গায়ে লাগবে কিনা, যে আমাদের ব্যালেন্সের যে কথাটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় কি, বাংলাদেশকে এই যে আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে অ্যাডভান্টেজেস একটা অবস্থানে আছে, এবং আপনার বাংলাদেশ কিন্তু এখন এই মুহূর্তে, যেমন সিকিউরিটিতে একটা কথা আছে যে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসে সিকিউরিটি ডিলেমা, বাংলাদেশের জন্য এই মুহূর্তে কোনো টাইট সিকিউরিটি ডিলেমা নেই, যেটা ভারত পাকিস্তানের মধ্যে আছে। সিকিউরিটি ডিলেমাটা কি, যেটা হচ্ছে যে যখন দুইটা স্টেটের মধ্যে আপনার পাওয়ার কম্পিটিশনটা হয়, যেমন পাকিস্তান যখন আপনার দেখলো ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে, তখন তারা দ্বিতীয় বছরে তারা নিজেরা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো। মানে কি, তাদের পারমাণবিক অস্ত্র আছে, আমার থাকতে হবে। তো এই ধরনের দুইটা ওয়েতে সিকিউরিটি ডিলেমাটাকে ব্যালেন্স করে। একটা হচ্ছে আপনি ওয়ার ইকুইপমেন্ট বা মিলিটারি ইকুইপমেন্ট বৃদ্ধির মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনি কোনো শক্তিধর কান্ট্রির সাথে, স্টেটের সাথে রিলেশনের মাধ্যমে। সো এই জায়গাটায় বাংলাদেশের জন্য কিন্তু আমাদের মিলিটারি ইকুইপমেন্ট বৃদ্ধি করতে হবে না, আমাদের এখন পাওয়ার ব্যালেন্সটা করতে হবে বিভিন্ন কান্ট্রি, স্টেটের সাথে রিলেশনের মাধ্যমে। এখন বাংলাদেশ সুবিধাটা কোথায় ভোগ করতে পারে খেয়াল করতে হবে আপনার, যে আমেরিকার সবচেয়ে বড় শত্রু দেশ হিসাবে কনসিডার করা হয় কাকে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে রাশিয়া। সো এই রাশিয়ার ক্লোজ অ্যালাই হচ্ছে আপনার চায়না, আর একই সাথে রাশিয়ার আরেকজন অ্যালাই মিত্র হচ্ছে ইন্ডিয়া। বাট চায়না হচ্ছে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কারণ আপনি ইউক্রেন ওয়ারের ক্ষেত্রেও কিন্তু চায়না রাশিয়াকে ব্যাকআপ দিয়েছে। সো এই জায়গাটায় ইন্ডিয়ার তুলনায় রাশিয়ার খুব কাছের বন্ধু হচ্ছে চায়না। একই সাথে আপনার পাকিস্তানের জন্য কিন্তু খেয়াল করতে হবে যে পাকিস্তান কিন্তু দীর্ঘদিনের শত্রু বা বন্ধু ছিল আপনার আমেরিকার, কিন্তু এখন একই সাথে এই আমেরিকাও কিন্তু আবার চায়নার অ্যালাই। রাশিয়াকে ব্যাকআপ দেয় চায়না, সেই চায়না কিন্তু পাকিস্তানকে আবার ওন করে। সো এখন তার রিলেশনটা কোন দিকে যাবে, এই জায়গাটা রিলেশনটা হচ্ছে যে পাকিস্তানকে না চাইতেও আমেরিকা পাকিস্তানকে কাছে রাখবে, তাও ভারতকে কাছে রাখবে না। কারণ কি, ভারত হচ্ছে রাশিয়ার ক্লোজ অ্যালাই। সো এই জায়গাটায় পাকিস্তানের সাথে চায়নার সম্পর্ক থাকলেও ভারতের তুলনায় পাকিস্তান আমেরিকার কাছে আপনার রিলেশন রাখতে পারবে। এখানে বাংলাদেশ বেনিফিশিয়ারি কীভাবে হবে, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সুন্দর একটা গেম প্লে করতে পারবে, কারণ বাংলাদেশের সুযোগ আছে রাশিয়ার সাথে সম্পর্ক রাখা। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়া আমাদের পাশে ছিল, এটা হচ্ছে রাশিয়া হচ্ছে ডাইরেক্টলি আমরা সম্পর্ক রাখতে পারি। দুই হচ্ছে আমাদের সাথে চায়নার সম্পর্ক অলরেডি আজকেও চায়নার অ্যাম্বাসেডর বলেছে যে আমরা বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় নিজেদেরকে নিয়োজিত করব। তার মানে চায়না অলরেডি আমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তারা কাছে আছে, এমনকি করিডোর ইস্যুতেও তারা নিরাপত্তা নিশ্চিত কাজ করবে, অনেকগুলো ইস্যুতে থাকবে। চায়না আমাদের পাশে আছে, রাশিয়া আমাদের বন্ধু না হলেও শত্রু হবে না, আর পাকিস্তান তো অলরেডি আমাদেরকে কাছে ডাকছেই, আর আমেরিকা তারা আমাদেরকে আমরা যদি এখন সুন্দরভাবে এইটাকে ব্যালেন্স করতে পারি, তাহলে আমেরিকার কাছে সম্পর্ক, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটি ট্রাম্প কার্ড। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমরা এই সব কান্ট্রিগুলো যে ট্রায়াঙ্গুলার রিলেশনটা, এই ওয়েস্টার্ন রিলেশন, চায়না রিলেশন, রাশিয়ান রিলেশন, সমস্ত রিলেশনগুলোকে যখন আমি একটা শক্তিতে রূপান্তরিত করব, তখন বাংলাদেশ ক্যান বি রাইজিং পাওয়ার। জি, আপনি ভারসাম্যের কথা বলছেন, কিন্তু সেই জায়গায় অধ্যাপক এম শাহেদুজ্জামানও বলছেন আমরাও দেখছি যে ভারতের কিছু উস্কানি আছে, এই যে বিভিন্ন এটা করবে, এটা ভারত করবে, ভারতের এটা স্বভাব, এটা বহু বছর ধরে করে আসছে। আর আমরা এই জায়গাটা সতর্ক, যেটা হচ্ছে ভারত এখন যেটা করতে পারে, যে পাকিস্তানকে নিয়ে যে ন্যারেটিভটা করেছে যে আপনার কাশ্মীরে যে একটা জঙ্গি হামলা টাইপ, একই গল্প
ওইখানে ব্যর্থ হয়ে বাংলাদেশকে নিয়ে করতে পারে। যে সংখ্যার আমাদেরকে জায়গাটা খেয়াল আছে। রাখতে হবে, বাট এখন এটা পারবে না, কারণ এখন সেই শেখ হাসিনা গভর্নমেন্ট নেই যে আত্মঘাতী, নিজের নামে আত্মঘাতী ডিব্র্যান্ডিং করবে। শেখ হাসিনা কি করেছে, নিজের দেশকে নিজে জঙ্গি বানিয়ে দিয়েছে, ওয়ার আর জঙ্গির অস্তিত্ব ছিল না। সো এই মুহূর্তে তো শেখ হাসিনা গভর্নমেন্ট নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায়। সো রাইট নাও ভারত শত চাইলেও আমাদের দেশে এই জঙ্গি যে ব্র্যান্ডিংটা বা জঙ্গি নেমিংটা এটা পসিবল না। আর আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলো, বিশেষ করে আমাদের বর্ডার ফোর্স আগের চেয়ে অনেক বেশি অ্যালার্ট, আমাদের প্যারামিলিটারি ফোর্সগুলো যথেষ্ট অ্যালার্ট। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট যে এটা পারবে। আর আমাদের এখন যে বর্তমান যে জেনারেশন, সোশ্যাল মিডিয়া, আমাদের চতুর্দিকে মোবাইল ক্যামেরা থেকে শুরু করে সব কিছু সরব। ভারত তাদের মিডিয়া দিয়ে তারা নোংরা কাজ করছে, দ্যাটস ট্রু, বাট আমাদের মিডিয়া কিন্তু নোংরা কাজ না করলেও আমরা কিন্তু দুর্বল না, উই আর স্ট্রং। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে পাওয়ার ব্যালেন্সের জায়গাটা এই বাস্তবতায় কতটা জরুরি, আর এই যে ভারতের উস্কানি, ভারতের মানে নানা ফাঁদ, এই জায়গায় যেন পা না দিই। দেখুন, প্রফেসর শহীদুজ্জামান আন্তর্জাতিক বিশ্লেষক এবং আমাদের রিটায়ার্ড মেজর রেজা নিরাপত্তা বিশ্লেষক, এরা দুজনই অত্যন্ত চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। আমি এই ক্ষেত্রে খুব স্বল্প আকারেই বলবো যে আমাদের এখনকার যেভাবে আমাদের পররাষ্ট্র নীতি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেভাবে গ্রহণ করেছি এবং যেভাবে চালিয়ে যাচ্ছি, তাতে করে ভারত আমাদের যতই উস্কানি দিক বা এই যে পুশিনের ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকলে এবং আমরা যেভাবে একদিকে চায়নার সাথে, একদিকে আমেরিকার সাথে, একদিকে রাশিয়ার সাথে, আমরা একদিকে পাকিস্তানের সাথে আমরা যেভাবে ব্যালেন্স মেনটেন করছি, তাতে করে আমাদের খুব একটা ইয়ের কারণ নেই, উদ্বেগের কারণ নেই, শুধু সতর্কতার কারণ আছে। আমরা যদি সতর্ক থাকি, আসলে আমাদের প্রবলেমটা তৈরি করে গেছে অতীত ফ্যাসিবাদ এমনভাবে একটা নির্ভরশীলতা তৈরি করে গেছে এবং 15 বছরে এরকম একটা অবস্থা তৈরি করে গেছে যে পাশের দেশ মনে করত যে আমরা বাংলাদেশকে যেভাবে খেলাবো সেভাবে খেলবে, এটা আমাদের হাতের পুতুল। আসলে বলছেন আমরা যেভাবে ব্র্যান্ডিং করতে তিনি চাইতেন, হ্যাঁ সেইভাবেই করবে। এই হলো সর্বনাশের ওই জায়গাটা ফ্যাসিবাদী সরকার তৈরি করে গেছে। আমরা ইতিমধ্যে গত 8 মাসে আমাদের সরকার, আমাদের রাজনৈতিক দল, আমরা কিন্তু একটা পর্যায়ে নিয়ে গেছি যে না, সেই বাংলাদেশটি এখন আর নেই। বাংলাদেশ এখন নিজের চোখে তাকাবে, বাংলাদেশ এখন বিশ্বের সাথে সেইভাবেই তার সম্পর্কে ভারসাম্য বজায় রেখে চলবে, সেভাবেই তার পররাষ্ট্র নীতি নিয়ে চলবে। যেটা করছি আমি মনে করি এখনো আমরা সঠিক পথে আছি এবং আমরা সঠিক পথে থাকলে আমাদের সতর্কতা ছাড়া বাড়তি আর কিছুর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এবং আমরাই বরং চাপে রাখতে চাই যে আমাদেরকে তোমরা তাড়াতাড়ি এই গঙ্গার পানি, তিস্তার পানি, এই চুক্তিগুলো আমাদের সাথে করো, নইলে আন্তর্জাতিকভাবে তোমরা উল্টো চাপে পড়বে। এটা যদি আমাদের পররাষ্ট্র নীতি দিয়ে, আমাদের বিজ্ঞতা দিয়ে আমরা যদি এই কাজগুলো করতে পারি, তারাই বরং চাপে থাকবে। জি, রাজুকুজ্জামান রতন, এই যে উদ্বেগের কারণে সতর্কতাটা জরুরি এবং বাংলাদেশ এখন অন্তত নিজের চোখে তাকাতে জানে এবং এই যে অবস্থানটা পররাষ্ট্র নীতির জায়গায়। যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানে, কিন্তু যুদ্ধের আলোচনা হচ্ছে কিন্তু আমাদের চায়ের দোকানে পর্যন্ত, এবং তারা সবাই বিশ্লেষণ করছেন। এবং এখানে স্যারের মতন অত পাণ্ডিত্য দরকার নেই, তা আমাদের মেজর সাহেবের মতন সামরিক জ্ঞান দরকার নেই, কিন্তু আমাদের জনগণ কিন্তু তারা মোটামুটি বাক যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কার শক্তি বেশি, কার শক্তি কম, কে জিতবে বেশি, কে হারবে, আগ্রহের বহিঃপ্রকাশ, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমাদের অ্যাটেনশন ডাইভার্সন হয়ে গেল। বাংলাদেশের সতর্কতার জায়গা হচ্ছে তার নিজের জায়গা। আমাদের যে এত হরেক কিসিমের সমস্যা, সেগুলো যে কোনো উন্মাদনা দিয়েই আমরা ভুলে যেতে পারি। তাহলে কয়েকটা জিনিস এখানে খেয়াল করার মতো। আমাদের 54টা নদী ভারত থেকে আসছে, তার মধ্যে 51টার উপর ভারতের বাঁধ দেয়া আছে। যে কটার বাঁধ দেয়া নাই সে কটার পানি ডাইভার্সনের ব্যবস্থা আছে। ফলে আমাদের ভারতের সঙ্গে এই পানি সমস্যাটা আছে, ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যা আছে, বর্ডার গেলে। এবং এই যে এই সামনে কয়েকদিন পর ঈদ আসবে, ঈদের আগে যে প্রতি বছরে যেটা হয়, গরু বন্ধ করে দেবে,
গরু বন্ধ করে দিয়ে একদিকে আমাদের খারাপ হয়নি, ভালোই হয়েছে, বরঞ্চ আমাদের দেশে স্বয়ংসম্পূর্ণ আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জায়গায় গেছি। কিন্তু খেয়াল করে দেখুন, এখানে রাষ্ট্রের যেখানে সহযোগিতা করার কথা ছিল এই গরু খামারিদেরকে, সেই সহযোগিতার জায়গা হয়নি, ফলে গরু খামারিদের আহাজারিও আমরা শুনতে পাচ্ছি। ফলে একটা অসুবিধাকে সুবিধায় রূপান্তরিত করার যে সুযোগটা আমাদের আসে, সেই সুবিধাটা তো দেওয়ার দরকার রাষ্ট্রের সেই কৃষক সহায়তার পদক্ষেপটা নাই। আবার ধরুন ভারত আমাদেরকে আগেই মানে ভিসা ক্ষেত্রে সীমিত করে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বন্ধও করে দিয়েছে। আচ্ছা, ভিসা সীমিত করা, বন্ধ করার ফলটা কি হয়েছে? প্রথমত আমাদের দেশের হাসপাতালগুলো উন্নত হওয়ার কথা ছিল মেডিকেল ভিসার ক্ষেত্রে। আমরা কি আমাদের মেডিকেলগুলোকে সেটা উন্নত করতে পেরেছি? মানে একটা অসুবিধাকে যে সুবিধায় রূপান্তরিত করব, মানুষ বলবে যে আমি আমার দেশে চিকিৎসা নেব, সুযোগটাকে কাজে লাগাবো, সেটা যদি করতো তাহলে আমাদের একই মেডিকেলের বই তো পড়ে, তাহলে আমাদের মেডিকেল শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হওয়ার কথা ছিল। অথবা চীনে চিকিৎসার জন্য যাওয়ার পথ খুলে যাওয়ার কথা ছিল। সেগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে ভারত পাকিস্তান যুদ্ধের একটা মহড়া হচ্ছে। পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থাটা খুবই জটিল হয়ে গিয়েছিল। এই যুদ্ধ পাকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, এবং পাকিস্তানে এখন তারা মোটামুটি একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় চলে আসছে। আর ভারত এটাকে সুবিধা হিসেবে নেবে আগামী নির্বাচনে। এই আগামী নির্বাচনের সুবিধা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সমস্যাটা এই জায়গায় হতে পারে যে বাংলাদেশের 4-5টা খেয়াল করে দেখুন তো, পশ্চিমবঙ্গ, ওখানে বিজেপি শক্তিশালী হতে চায়, আসামে বিজেপি শক্তিশালী হতে চায়, ত্রিপুরায় বিজেপি শক্তিশালী হতে চায়। তাহলে তার বিজেপি শক্তিশালী হওয়ার উপাদান কি? ধর্মীয় সাম্প্রদায়িকতা। তো ধর্মীয় সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তুলবে, এবং এটা ধর্মীয় সাম্প্রদায়িকতা বাড়িয়ে তুললে মানে বাংলাদেশের জন্য এটা একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি হবে। আবার আমাদের কিছু বাড়তি কথা আছে। আমরা একসময় ফট করে 7 সিস্টার সম্পর্কে কথা বলে ফেলেছি। আচ্ছা, এই সমস্ত কথা বলার দরকার আছে আমাদের। 2 নম্বরে আমরা বলে ফেলেছি কি, সমুদ্রের আমরা অভিভাবক। আরে বঙ্গোপসাগরের অভিভাবক কি শুধু আমরা? ওখানে মায়ানমার নাই, ওখানে ভারত নাই। তাহলে ফলে এই যে কখনো কখনো বলে না, বাক্য দোষেও কিছু সমস্যা তৈরি হয়। অতিরিক্ত কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, আমার নিজের সংকটটা কি সেই সমস্যাটা সমাধান করা। আচ্ছা, আমাদের কিন্তু একটা সুযোগ এসছে। এরকম কীরকম সুযোগ? যে ভারত হচ্ছে এমন একটা দেশ, তার চারপাশের সবকটা প্রতিবেশীর সঙ্গে ভারতের গণ্ডগোল আছে। শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নয়, নেপালের সঙ্গেও সম্পর্ক ভালো নয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, চীনের সঙ্গে সবসময় সতর্ক প্রহরের মধ্যে থাকে, মালদ্বীপ সেও বলে যে তোমার কর্তৃত্ব মানব না, আর বাকি থাকলো বাংলাদেশ এটাকে কি অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারছে না। তো তাহলে এইটা পারার একটা ব্যবস্থা করা উচিত। ভারতের সঙ্গে তাহলে আমাদের বাণিজ্যের যে বিষয়গুলো আছে, বিশাল বাণিজ্য ঘাটতি যে ভারতের সঙ্গে, আমরা $14 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, $2 বিলিয়ন কম, সব মিলে $16 বিলিয়ন ব্যবসা। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের উপায়গুলো কি বের করা উচিত? কিংবা এই যুদ্ধের নামে দেখবেন, যুদ্ধ হয়েছিল ইউক্রেনে, দাম বেড়ে গিয়েছিল কারণ বাজারে। ঠিক তেমনি ভারত পাকিস্তান যুদ্ধের দোহাই দিয়ে আমাদের এখানে যে আবার লাউ কুমড়ার দামও বেড়ে যাবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ফলে আমাদের এখানে যুদ্ধ হয়তো ওইখানে থাকবে চায়ের দোকানে যুদ্ধের আলোচনা, আর বাজারে থাকবে যুদ্ধের তাপ। আর মাঝে মাঝে এটা আমরা সামগ্রিকভাবে আমাদের দেশ যে জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার ছিল, সেই জায়গাগুলো ফোকাস না থাকার কারণে আমরা কিন্তু কখনো কখনো দর্শক হব, এবং কখনো কখনো এই যুদ্ধের ইনডাইরেক্ট প্রভাব যেটা আমাদের অর্থনীতিতে, সেটা আমাদের ভোগান্তির শিকার করবে। জি, অধ্যাপক শাহেদুজ্জামান, একটু সমসাময়িক ঘটনা প্রবাহের দিকে যদি দৃষ্টি দিই, আজকে যখন আমরা আলোচনা টেবিলে তার আগের রাতে অর্থাৎ বুধবার মধ্যরাতে মামলা মাথায় নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর দিনভর নানা রাজনৈতিক উত্তাপ আলোচনা। এখন যখন কথা বলছে তখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমন্বয়করা বসে আছেন। তাদের দাবি এই যে এভাবে যারা এই 15-16 বছরে যারা সুবিধাভোগী, যারা ফ্যাসিস্টের মূল দোসর ছিল, তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল এর জবাব দিতে হবে। এবং এক ধরনের দাবি তো আছেই যে আজ রাতের মধ্যেই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, নিবন্ধন বাতিল করা, এই জায়গাগুলো। অর্থাৎ এই যে তার দেশ ত্যাগের মধ্য দিয়ে রাজনীতিতে যে একটি নতুন উত্তাপ, আপনি কিভাবে দেখছেন? আমি এটা খুব সিরিয়াসলি নেই, এটা একেবারে অগ্রহণযোগ্য। এই লোকটা নোটোরিয়াস ছিল, সে অনেক ক্ষতি করছে বাংলাদেশের এই গণতন্ত্র ফিরিয়ে আনার পথে এবং আওয়ামী লীগের অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে। রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপ্রধান নৈতিকতার প্রতীক হওয়ার কথা, কিন্তু এই লোকটা সবচেয়ে বেশি সময় ছিল ক্ষমতার সুবিধাগুলো চরমভাবে ভোগ করছে, এবং ওই ডাইনি হাসিনা তার উপর অনেক বেশি নির্ভর করত
তার ইয়েগুলোর জন্য। এবং এই লোকটা যে এইভাবে পালিয়ে যায় এটা ষড়যন্ত্রমূলক আমি মনে করি না। কিভাবে এখন আপনি বলছেন যে যারা যারা সুযোগ করে দিয়েছে, ওই হোম মিনিস্টার বলতেছে যে তাদেরকে শাস্তি দেবে, এবং শাস্তি দিতে না পারলে তিনি নিজে পদত্যাগ করবেন। শাস্তি ওটা নিজেরই পাওয়ার কথা, তার অজান্তে কিভাবে গেল? এটা তো তাকেই, হি শুড রিজাইন ফার্স্ট। এটা কিভাবে? এবং সে এদেরকে ইয়ে করলে হবে না। ওই ব্যাংককে গেছে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেছে, সে ধরে আনুক, তিনি যাক ব্যাংককে এবং ওইখানে তার কাউন্টার পার্টির সাথে কথা বলে লোকটাকে হাতকড়া পড়ায় আবার ফেরত আনুক। এটাই মানুষ চায়। হি ইজ এ সিম্বল অফ দ্য পাস্ট রেজিম, একদম দীর্ঘ সময় ব্যাপী এই লোকটাই ছিল আওয়ামী লীগের এই টর্চার মেশিনের সিম্বল। এবং সে এইভাবে নির্দ্বিধায় রাতে পালিয়ে যেতে পারে, এটা একটা বড় রকমের সাজানো নাটক, আর কিছুই না। এবং এই ইস্যুকে কেন্দ্র করে আবারও যে আওয়ামী লীগের বিচার বলি, নিবন্ধন বাতিল বলি, তরুণদের যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে থাকা, তারা কিন্তু এখন অবস্থান কর্মসূচি পালন করছে। তরুণদের ব্যাপারে আমি দুর্বল ফিল করি, কারণ তরুণরা আমার ইউনিভার্সিটির তো অনেক বড় অংশ। কাজেই আমি এখনো বিশ্বাস করি যে ওদের ভিতরে এখন নৈতিকতা কাজ করে, একদম নির্মোহ। আমরা গণতন্ত্রে যেতে চাই, কিন্তু ওই যে তারা যে বারবার চিৎকার করে বলে যে আগে বিচার হতে পারবে, এটা আর্থিক অর্থে যে বলে এটা ঠিক না। ওরা চায় যে নিশ্চয়ই আগামীতে ইলেকশন হবে, যারা আসবে ক্ষমতায় তারা ক্ষমতায় আসুক, কিন্তু ওই যে যারা প্রাণ দিয়েছে তাদেরকে যেন ভুলে না যায়। এবং এটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল যে বারবার মনে করাই দিতে হয়, বারবার মনে, কারণ আমরা বাঙালি জাতি খুব সহজেই সব ভুলে যাই কী ধরনের অত্যাচার হয়েছে এবং অনেক কিছুই ঘটে। এবং সামরিক বাহিনীর অনেকেই এখানে তারা যে চলে যায়, একটা যে এয়ারফোর্স চিফ ধরছে শেষ পর্যন্ত, কিন্তু এরকম আরও অনেকে আছে যাদের এখনও ধরা হয়নি, যারা এখনও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। তারা সুযোগ পেলে চলে যায়। কারা তাদেরকে এই সুযোগ করে দেয়? নিশ্চয়ই আমরা জানি, এগুলো বোঝা যায়। একটা যে গোয়েন্দা বাহিনী রয়েছে, সেই গোয়েন্দা বাহিনীকেও একটা মানে বর্তমানের প্রয়োজনের ভিত্তিতে সংস্কার করা উচিত। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে সব জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সামরিক বাহিনীতে সংস্কারের কোনো স্টেপ কেউ নিচ্ছে না, সবাই এই ব্যাপারে একেবারেই চুপ। কিন্তু এটাই কিন্তু ভবিষ্যতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, কেননা একটা পুরা ভিত্তিটাই সামরিক বাহিনী পুরো দাঁড়িয়ে আছে অন্যায়ের উপরে, ডিপ্রাইভেশনের উপরে, ঠকানোর উপরে। এবং এখানে আপনি দেখেন ওই যে সংবিধানে সামরিক বাহিনীকে একেবারে একটা নির্লিপ্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সামরিক বাহিনীর। এগুলোর ব্যাপারে কেউ মুখ খুলে না কেন, কিছু করে না কেন? এখানে তো সামরিক বাহিনীর অভ্যাস। আমরা কি চাই যে ওই সংবিধান থাকবে আর একদিন ওই হাসিনা আবার ফিরে আসবে, আবার আমরা কি ওই পথে যাব? এটাকে আপনি সামরিক বাহিনীকে অ্যাবসলিউটলি ইউ হ্যাভ টু ফ্রি দেম আউট অফ দ্য ক্লাচেস অফ ফ্যাসিজম। জি মেজর অবসরপ্রাপ্ত রেজাল্ট করি, আপনার কাছে আলোচনা আসবে যে ইস্যুতে কথা বলছে এখানে, এই নিয়ে একটু সবশেষ খবর যদি একটু, আমার সহকর্মী আছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। গাজী, আপনার কাছে একটু জেনে নেব, এই আলোচনাটা করছিলাম, যদি জানাতেন সবশেষ, আমরা যেটুকু জানি হাসনাত আবদুল্লাহ সহ একেবারে সামনের সারির যারা, তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে ছোট করে জেনে নেব। মিরাজ। প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন, তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ডাক দেন এবং এরপরে অন্যান্য যে সংগঠকরা আছেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা মূলত এখানে একাত্মতা পোষণ করেন, এই কর্মসূচিতে তারা অংশ নেন। এবং এখন হাসনাত আবদুল্লাহ তিনি কথা বলছেন এবং তিনি যেটি জানাচ্ছেন যে এই যেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সময় তারা যে দাবিগুলো জানিয়েছেন, সেই দাবিটি আজকে আসলে জোরালো হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন, এটি তারা
বলছেন। এবং হাসনাত আব্দুল্লাহ যেটি বলছিলেন যে বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য তারা দাবি জানিয়েছেন, তারা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন, এনসিপি নেতারাও সভা সমাবেশ করে তারা দাবি জানিয়েছেন, সেই জায়গা থেকে সরকার কেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সেই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে মূলত আজকে যে দাবিটি প্রথম উঠেছিল সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে যাওয়ার প্রেক্ষাপটে তারা এই ঘটনার জন্য দায়ী, কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন, বিমানবন্দর কিভাবে পার হলেন, কারা এর সাথে জড়িত রয়েছে, সেই দায়ীদের শাস্তি এবং চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিটি প্রথমে উঠেছিল। এবং তারা যেটি মনে করেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা দোষর রয়েছেন তারা যেটি বলছিলেন তাদেরকে এখন পর্যন্ত কেন বিচারের আওতা আনা হচ্ছে না, দল হিসেবে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, আওয়ামী লীগের যেই সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো কেন নিষিদ্ধ করা হচ্ছে না, সরকার কেন এই বিষয়ে সুস্পষ্ট করে কোনো ঘোষণা বা ব্যাখ্যা দিচ্ছে না, সেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য যে নেতৃবৃন্দ যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তারা। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে একেবারে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সরকারি যে বাসভবনের প্রধান ফটকের সামনেই তারা কিন্তু এই মাঝখানে যে সড়কটি সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং তারা সময় যত যাচ্ছে। জি মিরাজ হোসেন গাজী, আপনাকে ধন্যবাদ। জি সবশেষ পরিস্থিতিটুকু জেনে আসলাম। জি মেজর অবসর রেজাল্ট আমরা দেখে আসলাম রাত 12:30 বাজে, এই যে তরুণদের যেই দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আব্দুল হামিদ চলে গেলেন, রাইট, এটা ওদের দাবি খুবই যৌক্তিক। এবং আমাদের প্রফেসর শহীদুজ্জামান স্যারের সাথে আমি অ্যাড করে একটা কথা বলবো যে এই যে নটোরিয়াস ক্যারেক্টার আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্ট, এই লোকের এই যে হারুন, যে দানবের নাম বলি, এই হারুন কার তৈরি? এই আব্দুল হামিদের। হারুন কার ছত্রছায়া ছিল? এই আব্দুল হামিদের। হারুন যখন তার যতগুলো পোস্টিং বিভিন্ন সময় হারুন যখন বিপাকে পড়তো তখন এই আব্দুল হামিদের সহযোগিতা নিত এবং এই আব্দুল হামিদেই তাকে কিন্তু দানব তৈরি করেছিল। সেই আব্দুল হামিদকে উনি যে বিভিন্ন ইউনিভার্সিটি প্রোগ্রামে কনভোকেশনে যে উনি হাস্যরসাত্মক গল্প বলতেন, মানুষ এটা শুনে খুব ভেসে যেত আনন্দ খুশিতে বা হাসতে হাসতে তারা খুব মজা পেত। বাট এই একজন রাষ্ট্রপতি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এবং সাংবিধানিকভাবে যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানানো হয়েছে, সেই পদে থেকে তিনি কিন্তু আসলে বাংলাদেশে ইম্প্যাক্টফুল, বাংলাদেশে ভালো একটি কাজও করেন নাই। তিনি শুধু একটা অলঙ্কারের মতো শেখ হাসিনা যখন যে প্রয়োজন ছিল সেই প্রয়োজন ওই অলঙ্কারটা তার গায়ে ধারণ করেছিলেন। আব্দুল হামিদ ছিল তাই। তো এই যে ছাত্রদের এখন যে দাবিটা, এটা আসলে আমরা আমি মনে করি দেয়ালে পিঠ থেকে গিয়েছে এখন। কারণ খেয়াল করে দেখেন যে কতগুলো ঘটনা ঘটলো শেষ পর্যন্ত। আমরা মানে এই যে এত বড় একটা আন্দোলন, এত বড় ক্ষয়ক্ষতি, আপনি চিন্তা করেন যে যদি আজকে এই সরকার গঠন না হতো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো কারা? এরাই হচ্ছে আমি মনে করি প্রকৃত বীর। আজকে যদি আমি ধরে নেই যে আজকে আন্দোলন 5ই আগস্ট আমরা সফল হইলাম না, শেখ হাসিনা ক্ষমতায় টিকে গেল, তখন এই মানুষগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হতো। তো তাদেরকে আমরা এখন মূল্যায়ন করছি না। আজকে এই আওয়ামী লীগকে একটা বিষয় হচ্ছে কি যে তাদের সাথে বসা উচিত। এবং আমি এই জায়গাটায় বর্তমানে উপদেষ্টা মন্ডলীর তাদের এই ছাত্রদেরকে আবার দায়ী করব, কারণ এই ছাত্রদেরই একটা অংশ যারা আজকে এই উপদেষ্টা হয়েছে, তারা কিন্তু দেখবেন যে আজকে এক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে কেউ একজন মাহফুজকে প্রশ্ন করেছিল রাস্তায় নেমে আসেন, তখন তিনি বলছেন যে নাহিদ নেমেছে তাতে কি লাভ হয়েছে দেখছেন না। এটা মাহফুজের নিজের বক্তব্য, স্ক্রিনশটটা কিন্তু ভাইরাল হয়েছে। তার মানে কি, এখানে আবার পাবলিক কমেন্টস করেছে যে তার মানে তুমি মজাটা পাচ্ছ যে এই মজাটা তুমি ছাড়তে চাও না। বিষয়টা কি দাঁড়ালো যে এরা আসলে যে যার জায়গা থেকে তারা মজাটা নিচ্ছে, তো তারা নিজেরাই কিন্তু নিজেদের প্রতি ঐক্যবদ্ধ না, এই ছাত্ররা কিন্তু তারা ঐক্যবদ্ধ না। এবং আরও সবচেয়ে বেশি অ্যালার্মিং বিষয় হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে এই ছাত্রদের বক্তব্যটা বিএনপির এগেনস্টে যাচ্ছে, হুইচ শুড নট বি। আর একই সাথে বিএনপির বক্তব্য তাদের বিরুদ্ধে যাওয়ার কথা না, কারণ তাদের একসাথে থাকার কথা, কারণ এই আন্দোলন একসাথে হয়েছিল। এই ছাত্ররা কিন্তু কখনো তারেক রহমানের অ্যাডভাইস পেয়েছে, কখনো এখান থেকে ফখরুল ইসলাম আলমগীর, কখনো এখান বাংলাদেশের অন্যান্য বিভিন্ন দলের নেতারা সবাই কিন্তু সমর্থন পেয়েছে, সবার সমর্থন পেয়েছিল। আজকে তোমরা এখানে, এবং ছাত্রদেরই উচিত ছিল যখন সরকার গঠন করে, সরকার গঠনের পর তাদের উচিত ছিল কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে, কোনো একটা মিটিংয়ের মাধ্যমে তারেক রহমানকে ফরমালি ধন্যবাদ জানানো যে আপনি আমাদের সাথে ছিলেন, আপনি আমাদের অনেক বড় একটা শক্তি ছিলেন। কারণ আপনি দেখেন এই মুহূর্তে ছাত্রদল, যুবদল বা বিএনপিকে যদি বাদ দেন,
বা শিবির অন্য দলকে বাদ দেন, এই ছাত্রদের আসলে সংখ্যাটা কিন্তু খুব কম থাকবে, তাই না? তো এখানে কেউ কাউকে বাদ দিতে পারবে না। আবার একই সাথে বিএনপিকেও মনে করতে হবে যে আমাদের ফ্রন্ট লাইনে এই ছাত্ররা সামনে ছিল, তাদের ত্যাগ অনেক বেশি। এখানে হারুন যখন ধরে নিয়ে মারধর করে, এরা প্রত্যেকেই ছিল সমন্বয়ক, সো তাদের ত্যাগটাকে আমাকে স্বীকার করতে হবে। সো এটা বিভাজন হলে তখন কিন্তু মাঝখান দিয়ে আওয়ামী লীগ এখানে উদ্ধার পেয়ে যাবে। আওয়ামী লীগের আজকে যে দুষ্কৃতিকারীরা, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার কথা, তা তো দিতে পারেনি, বরং উল্টা বাংলাদেশ থেকে একের পর এক এই দুষ্কৃতিকারীরা পার পেয়ে যাচ্ছে। তো এখন ইট শুড বি টোটালি স্টপড। মানে একজন হলো এই আব্দুল হামিদকে হলো ফিরিয়ে এনে, স্যার যেটা বলো, তাকে ফিরিয়ে এনে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। অ্যাডভোকেট আহমেদ আজম খান, যে আব্দুল হামিদের দেশ ত্যাগ, ছাত্রদের দাবি রাজপথে এই মধ্যরাতে, সেইখানে বিএনপি রুহুল কবির, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী যখন বলেন আওয়ামী লীগের এমন নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানানো হবে যারা ফ্যাসিস্টের সহযোগী ছিলেন, এবং বলছেন বিভাজনের জায়গাটুকু যেন নতুন করে তৈরি না হয়। আপনি কীভাবে দেখছেন? দেখুন, এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেলেন, আমি এটাকে মোটেও পালিয়ে যাওয়া বলবো না। আপনি এখন যে শব্দটা উচ্চারণ করলেন, এটা সঠিক যে তিনি দেশ ত্যাগ করেছেন। তো একজন নাগরিক, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, তিনি এতদিন বাসায় থাকলেন কি করে, দেশে থাকলেন কি করে, জামিন না নিয়ে তিনি কেন গ্রেপ্তার হলেন না? আর যখন তিনি বিদেশে গেলেন তখন তিনি কি করে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে গেলেন, কি করে ইমিগ্রেশন ক্রস করলেন, কি করে বিমানে উঠলেন, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না, পরিষ্কার না, একেবারেই পরিষ্কার না। এই জিনিসগুলোকে সরকারের এই জিনিসগুলোকে জবাবদিহি করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহি করতে হবে। এটা আমরা কি করে এটা বুঝবো যে আইনের শাসনের এখানে কতটা দুর্বলতা কাজ করছে, যে তিনি এতদিন ঢাকায় ছিলেন, দেশে ছিলেন, কেন হত্যা মামলার আসামি হয়েও কেন তিনি জামিন নেননি, আর কেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে নাই? কাজে এ দায়িত্ব সরকারকেই নিতে হবে। আর এই যে রিজভির কথাটা বললেন, এখানে একেবারে আংশিকভাবেই এখানে মিডিয়া এটা 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 উপস্থাপন করেছে। রিজভির আসল বক্তব্যটা আমার মনে হয় দেখা দরকার। আজকে ইতিমধ্যে গতকালকে হয়ে গেছে, আমি সন্ধ্যাবেলায় রিজভির সাথে কথা বলেছি, সেও এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে আমার পুরো বক্তব্যটা না দিয়ে আংশিক বক্তব্য দিয়ে জাতিকে কেন বিভ্রান্ত করা হচ্ছে। এটা আমি তার বক্তব্যটা শুনিনি, কিন্তু তার এই বক্তব্যটা শুনেছি যে তিনি বলছেন যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তার আংশিক। আমি একটু অ্যাড করব আজম ভাই সাথে, রিজভী ভাই যে কথাটা বলেছে, মূলত এখানে রুহুল কবির রিজভির কথাটা ছিল এরকম যে এই আওয়ামী লীগ সরকার গঠনের পূর্বেও এবং গঠনের সময় অনেক আওয়ামী লীগের নেতা বা তাদের সাথে শরিক যারা ছিল তারা সরে গিয়েছে। তিনি কিন্তু তার কথা যারা বলেননি যে আওয়ামী লীগের যারা ভালো ব্যক্তি তারা মানে অনেকে আওয়ামী লীগ থেকে সরে গিয়েছে, সেটা আওয়ামী লীগ সরকারের আগেই। সো তাদের জন্য দরজা খোলা আছে, তারা বিএনপির কাছে আসতে পারে। তো ওই কথাটাকে মিস ইন্টারপ্রিট করা হবে। দেখুন কিভাবে মিস ইন্টারপ্রিটেশন এবং জাতিকে কিভাবে বিভ্রান্ত করা, যে আপনি পর্যন্ত আমাকে এই ধরনের কোয়েশ্চেন করলেন, কারণ আপনিও কিছুটা হলেও বিভ্রান্ত, কারণ আপনি আংশিক খবরটা জানেন। কাজেই এটা এক ধরনের বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, এক ধরনের বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে সব জায়গায়। যেমন বিএনপি ইতিমধ্যে প্রায় কম বেশি ২৫০০ নেতাদেরকে, আমি নেতা বলবো না, দুর্বৃত্তদেরকে দল থেকে বহিষ্কার করেছে চাঁদাবাজির জন্য। কোন সংগঠন এই কাজটা করেছে? করে নাই। অথচ এখনো বিএনপির বিরুদ্ধে বিএনপি চাঁদাবাজিতে রত, বিএনপি এই করছে, ঢালাও আবার একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য, এই যে ঢালাও মিডিয়া ট্রায়াল বিএনপির বিরুদ্ধে হচ্ছে, এগুলো অত্যন্ত দুঃখজনক, এগুলো আদৌ গ্রহণযোগ্য না। জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা রাজপথে এখন আছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, বিচার নিশ্চিত করা, এই দাবিগুলোতে জাতীয় নাগরিক পার্টি নতুন একটি রাজনৈতিক দল, তারা কিছুদিন আগেই এই রাজনৈতিক দলটি গঠন করেছে। যখন এই দলটি গঠন করে তখন কিন্তু আমাদেরও একজন প্রতিনিধি আমরা পাঠিয়েছিলাম এই দল গঠনে, তাদেরকে স্বাগত জানাতে, আমরা স্বাগত জানিয়েছি। তাদের
তারা সঠিকভাবে রাজনীতিটা করুক এবং তারা বাংলাদেশে একটা ভালো অবস্থান তৈরি করুক, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার আমাদের কানে আসছে, পত্র পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা জনগণ তাদের উপরে যে ভরসাটা রেখেছিল, যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার জায়গাটি তারা ধরে রাখতে পারেনি। এখন আজকে তাদের যে অবস্থানটা, তারা এই আগে 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 বেশ কিছু তারা যে মানে মব জাস্টিসের নামে তারা যেগুলো করেছে, সেগুলো কিন্তু জনগণের কাছে বা সকলের কাছে একদম গ্রহণযোগ্যতা পায়নি, যে না, এইভাবে অরাজকতা কোনোভাবেই কাম্য নয়। আজকে যে ইস্যুতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসছেন, এই ইস্যুটা কিন্তু একটা রাজনৈতিক দলের দাবির ইস্যু না, এটা অনেক বড় একটা ইস্যু, এটা অনেক বড় একটা ইস্যু। এই ইস্যুতে অবশ্যই জাতীয় ঐক্য দরকার আছে। এই ইস্যুতে প্রধান উপদেষ্টা যদি জাতীয় গোল টেবিল বৈঠক করেন, জাতীয় রাজনৈতিক যারা প্রধান রাজনৈতিক দল যারা গত 15 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল, তাদের নিয়ে বৈঠক করে একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছান, তাহলেই এই বিষয়টা এগিয়ে যেতে পারে। এটা মানে আংশিকভাবে লড়াই করে বা এটা এ নিয়ে কোনো মফ তৈরি করে এত বড় ইস্যুর সমাধান করা যাবে বলে আমি মনে করি না। এই ইস্যুকে সমাধান করতে হলে অবশ্যই জাতীয় ঐক্য তৈরি করতে হবে। সেখানে যারা যে রাজনৈতিক দলগুলো এর সাথে সম্পৃক্ত বাংলাদেশের, যেমন বিএনপি, যেমন রাজিকুজ্জামান রতনদের দল, কমিউনিস্ট পার্টি, তারপরে আরো অন্যান্য রাজনৈতিক দল, হ্যাঁ, এখানে আইনজীবী, সাহিত্যিক, সাংবাদিক, সিভিল সোসাইটি, সকলের সম্পৃক্ততা দরকার। সকলের সম্পৃক্ত হয়েই এই বিষয়টিকে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আর কোনোভাবেই নেওয়া যাবে না। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আগামী দিনে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরে যেতে চাই। সেই জন্যে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত হতে হবে অত্যন্ত সঠিক। রাজিকুজ্জামান রতন, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ, রাজপথের যে উত্তাপ, এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান বলছিলেন যে অন্তত কিছু ইস্যুতে জাতীয় ঐক্যমত্যের দরকার, হঠকারী সিদ্ধান্ত যেন না হয়। একটা বিষয় খুব অদ্ভুত যে একজন রাষ্ট্রপতি তিনি যদি পদে থাকেন অথবা পদে না থাকেন, তার তো একটা প্রোটোকল থাকে। তার সঙ্গে সামনে পিছনে ডানে বাঁয়ে পুলিশ থাকে, এবং সবচেয়ে বড় কথা, অভ্যুত্থানের পরে তিনি পরাজিত পক্ষ, ফলে তিনি তো নজরদারির মধ্যেও আছেন, মামলা আছে। তো তিনি যদি কিশোরগঞ্জে থেকে থাকেন, কিশোরগঞ্জ থেকে কিভাবে ঢাকায় এলেন এবং তারপরে এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন। আর যদি তিনি ঢাকায় থেকে থাকেন, তাহলে তাকে কিভাবে তাকে পাহারা দিয়ে রাখা হয়েছিল এবং কিভাবে তিনি চলে গেলেন, এই প্রশ্নগুলোর কি অ্যান্সার করা উচিত নয়? এটা কে করবে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা যারা এর সঙ্গে দায়ী তাদের যদি বিচার না হয় তিনি পদত্যাগ করবেন। আবার তিনি বললেন তিনি ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবেন। আচ্ছা, ইন্টারপোলের মাধ্যমে কি রাষ্ট্রপতিকে আনা যাবে? আমি ঠিক জানি না এটা যাবে কি না, কিন্তু তিনি বলে দিয়েছেন। আচ্ছা, তাহলে তাকে তো সেই ধরনের একটা রেড অ্যালার্ট জারি করতে হবে তার ব্যাপারে। ইন্টারপোল তো এমনি এমনি কাজ করবে না। আচ্ছা, তারপরে আর একটা প্রশ্ন, আচ্ছা এতদিন পরে 9 মাস পরে ওই যে সাবেক রাষ্ট্রপতির, তার কি দেশ ত্যাগের কোনো নিষেধাজ্ঞা ছিল? আচ্ছা, যদি নিষেধাজ্ঞা থেকে থাকে সেটা এয়ারপোর্ট ইমিগ্রেশন জানলো না কেন? আর যদি নিষেধাজ্ঞা থেকে না থাকে, তাহলে তার যে চলে যাওয়ার ক্ষেত্রে দায় কার? তখন কি শুধু ওই পুলিশের সার্জেন্টেরই দায় হবে? যে এক এসপি কে প্রত্যাহার করা হয়েছে, আরো 3 পুলিশ কর্মকর্তা যদি ব্যবস্থা, দুদকের তো মামলা ছিল, তাই না? দুদকের মামলাটা আমি নিশ্চিত না, তবে তার দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল কিনা এটা দেখতে হবে। কারণ দুদকের মামলা থাকলে তার নিষেধাজ্ঞা থাকার কথা, আর যদি দুদকের মামলা না থাকে তাহলে অন্যান্য যে মামলা তাতে নিষেধাজ্ঞা থাকার কথা না। তাহলে আহমেদ আজম খান যে প্রশ্ন তুললেন যে এই জামিনও তো চাননি, হত্যা মামলায় তো জামিন ছাড়া একজন বিদেশ যেতে পারেন না। এই জিনিসগুলো তাহলে এয়ারপোর্টে ধরার কথা। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিভাবে হলো এটা একটা প্রশ্ন না? তাহলে মানে ফাঁকটা কোথায় এবং ফাঁদটা কি? একই সঙ্গে দুটো জিনিস দেখছে, একটা ফাঁক আছে, একটা ফাঁদ আছে। ফাঁদটা কি? এইটা নিয়েও তো একটা অস্থিরতা, অসন্তোষ তৈরি হচ্ছে।
এরকম তো তৈরি হয়েছিল এর আগেও, যখন দেখা গেল যে অভ্যুত্থানের পরে প্রায় 600-র মতন আমাদের শুনেছিলাম যে তারা 625 জন তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, তারপর তারা কিভাবে কর্পূরের মতো ডুবে গেলেন, কিভাবে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন? তারা কি দেশে আছেন না দেশের বাইরে আছেন, এটারও কি খুব বেশি আমরা খবর টবর পেয়েছি? পাইনি তো। এরপরে আবার দেখেছি 3 মাস 4 মাস দেশের মধ্যে থেকে তারপরে নাকি ওবায়দুল কাদের আবার দেশ থেকে চলে গেছেন। তো ওবায়দুল কাদের মতন মানুষ যদি দেশ থেকে চলে যেতে পারেন, তাহলে কীভাবে গেলেন? তিনি কি এয়ারপোর্ট দিয়ে গিয়েছেন নাকি পালিয়ে গেলেন? তা সীমানা যদি অতিক্রম করেন, তা সীমানা অতিক্রম করলেন কোন সীমানা দিয়ে? এবং সেখানে শুধু ওবায়দুল কাদের না, শেখ সেলিমও দেশে ছিল। হ্যাঁ, ছিল। তাহলে এই যে এই প্রশ্নগুলোর কে অ্যান্সার করবে? এখন আজকে নতুন করে যখন আমরা ইয়ের কথা বলছি, আব্দুল হামিদের কথা বলছি, তখন তার আগে তো অনেকগুলো বড় বড় ছিদ্র তৈরি হয়েই আছে। জালের মধ্যে অনেক বড় বড় ছিদ্র আছে এবং বড় বড় মাছ চলেও গেছে, সেগুলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে এটা দায়টা কে নেবে এবং এটা নিয়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে তার ফলাফলটা কি হবে, এগুলো আমাদের একটু বিবেচনা করা দরকার। আমরা মনে করি যে প্রত্যেক মানুষকে বিচারের আওতায় আসতে হবে। যারা যে অপরাধ যতটুকু করেছে তার সেই অপরাধের শাস্তি হওয়া উচিত। আমরা যদি মনে করি যে একটা অভ্যুত্থানের পরে একটা গণতন্ত্রের দিকে আমরা এক ধাপ এগোবো, তাহলে যারা গণতন্ত্রকে হরণ করেছিলেন, যারা গণতন্ত্রকে মানে গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিলেন, তাদের তো একটা দায় নিতে হবে, তাদের তো একটু বিচারের জায়গায় আসতে হবে। কিন্তু এই বিচার যেন আবার মব কালচারে পরিণত না হয়। এখন দেখুন, একটা মব কালচারের ভয়ানক পরিণতি কি হয়েছে। প্রথমে ছিল মব, তারপরে হয়েছে গুপ্ত আক্রমণ। তাহলে এখন তো কেউই তো বলতে পারবে না যে আমরা নিরাপদ আছি। মানে যে কেউ তো একটা মবের শিকার হয়ে যেতে পারেন, অথবা যে কেউ একটা গুপ্ত আক্রমণের শিকার হয়ে যেতে পারেন। তাহলে এটা কি আমাদের স্বস্তি দেবে? আমরা তো অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক পরিবেশটা পেতে চেয়েছিলাম। মাঝে মাঝে এরকম মনে হয়, ওই 73-74 সালের দিকে নির্মল সেন একটা কথা লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা এবার অভ্যুত্থানে এত বড় একটা প্রত্যাশা, এত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এখন আমরা তো মনে হয় যে মর্যাদা নিয়ে বাঁচার গ্যারান্টি চাই, এরকম একটা জায়গা লাগবে। যে কোনো মানুষকে একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককেও কয়েকজন গিয়ে তাকে লাঞ্ছিত করে ফেলতে পারে, এখন কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করতে পারে, একটি স্কুলের এতদিনের সম্মান নিয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন, তার যদি কোনো অপরাধ থাকে সেটার বিচার হবে, কেউ তাকে তো ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেওয়া এবং সেটা আবার বাইরে প্রকাশ করে দেওয়া। এগুলো কি দাঁড়ালো মানুষের মধ্যে? কি তাহলে এই জিনিসটা আবার তৈরি হলো যে অভ্যুত্থানে আমরা একটা অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতার থেকে সরালাম, কিন্তু আমরা নিজেরাও কি আবার অগণতান্ত্রিক আচরণের শিকার হয়ে গেলাম? আমরা কি সেই চর্চা করতে শুরু করলাম? ফলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আজকে মানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। এই প্রশ্নের জবাব এই সরকারকে দিতে হবে। এটা দায়টা যেন জনগণের উপর না চেপে বসে, জবাবটা আমাদের সরকারের কাছ থেকে পেতে হবে। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয়ে 4 জনের কাছে মন্তব্য অনুষ্ঠান শেষ করবো। তবে শাহিদুজ্জামান, আমরা জানি যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। প্রশ্নটা এইভাবে রাখতে চাই, যখন দেশে নির্বাচন, সামনের গণতান্ত্রিক উত্তরণ, সংস্কার নিয়ে এক ধরনের টানা পড়েন, সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা গণতান্ত্রিক উত্তরণের জন্য কতটা তাৎপর্যপূর্ণ? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আগমন হওয়ার পরে বাংলাদেশের পুরো চিত্রটাই পাল্টে গিয়েছে। এখন আমরা আগে যেমন মনে হতো যে হয়তোবা যে রাজনীতি যেইভাবে যাচ্ছিল, ইলেকশন হবে কি হবে না, এখন বেগম খালেদা জিয়া আসা এবং সবচেয়ে বড় কথা তিনি নিজের পায়ে হেঁটে উঠেছেন। তার পুত্রবধূ অত্যন্ত একজন গুণী মানুষ। আমি তো আশা করব যে তার পুত্রবধূ একটা বড় অংশ রোল প্লে করবে। যতদিন না তারেক জিয়া ঢাকায় আসে, তিনি একটা বড় রোল প্লে করবে বাংলাদেশের গণতন্ত্রের উত্তর, এবং শি উইল সেট দ্য এক্সাম্পল, মডেল, যেই যে হাসিনা এবং তার যে ওই যে পারিবারিক যে কী ধরনের ভ্রষ্টাচার ছিল, তার বিপরীতে একটা মানুষ যে কতখানি স্বাভাবিক, সুস্থ, এবং পারিবারিক ঐতিহ্য যে কত বড় একটা রোল প্লে করে তার সততায়। আমি মনে মনে দোয়া করি, আশা করি যে শি উইল সেট অ্যান এক্সাম্পল অফ ইট। খুবই মেজর সর্বত রেজাল্ট করবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের প্রত্যাবর্তন। হ্যাঁ, এটা স্যার যেহেতু পজিটিভ দিকটা বলছে, আমি একটু অন্যভাবে কথা বলবো। এটা ডেফিনেটলি অনেক বড় একটা গুড নিউজ। বাট আমি কয়েকটা বিষয় খুব
খুব বেশি মানে আমি আসলে খুব অবাক হয়েছি যখন বেগম খালেদা জিয়া এয়ারপোর্ট থেকে ফিরছিলেন। দুটো বিষয় আমি বলবো, একটা হচ্ছে যে আমরা যখন 2015 সালে যখন বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে যখন আটকানো হয়, তখন আমরা কতিপয় 11-12টা অফিসার ওখানে গিয়েছিলাম এবং এটা আপনাদের মিডিয়াতে আসছিল, বাংলা বিষয় নিউজ হয়েছিল। তো আমাদের ওই সময়টায় যদি এই যে তখন আমরা কোনো একটা মানুষকে পাইনি, অনেক অফিসারকে ফোন দিয়েছিলাম, কেউ আসেনি। অনেক বেসামরিক সামরিক অনেক ব্যক্তিকে বলেছিলাম, তারা কেউ আমাদের সাথে যোগ দেয়নি। সেদিন একদম নির্জন ফাঁকা গুলশান বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে আমরা 11-12টা অফিসার দাঁড়িয়েছিলাম, ওখানে 8-10টা মিডিয়ার ক্যামেরা গিয়েছিল, সামরিক অফিসার ওখানে আসছে তার বাসায় খাবার নিয়ে যাওয়ার জন্য। ওই ছবিগুলো এখনও আছে। তো এই কথা এই জন্য বললাম যে অথচ এই খালেদা জিয়া যখন আসলেন তখন এয়ারপোর্টে যে লক্ষ লক্ষ লোক দেখলাম, এই লোকগুলোর যদি 10 ভাগের 1 ভাগ লোক সেদিন থাকতো, তাহলে বালুর ট্রাকের বালু হাতের মুঠোতে করে নিল, বালুর ট্রাক বলে কিছু থাকতো না রাস্তায়। এই বালুর ট্রাক ওখান থেকে সরে যেত এবং ওই দিনই খালেদা জিয়াকে আমরা উদ্ধার করে নিয়ে আসলে বাংলাদেশের। তখনই বাংলাদেশে অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখেন যে আন্দোলনটা কখন থেমে গিয়েছে, কখন দুর্বল হয়ে গিয়েছে। যখন আপনার 14-র পরে যখন কয়েকটা বড় বড় ধাক্কা খেলাম বালুর ট্র্যাকের মতো কিছু বিষয়, খালেদা জিয়া যখন আপনি একটা কথা আছে, আপনি যখন এলাকার কোনো সর্দারের গায়ে হাত তুলবেন তখন ওই এলাকা অন্য কেউ আর আওয়াজ তুলবে না। তো খালেদা জিয়ার প্রতি হামলা করা, খালেদা জিয়াকে গৃহবন্দী করা এবং একটা আপনি খেয়াল করে দেখেন যে প্রথমে বিএনপির ছোট নেতা, তারপরে মাঝারি নেতা, তারপরে বড় নেতা, তারপরে বিএনপির সর্বোচ্চ নেতা, কারণ আওয়ামী লীগ টেস্ট করে যাচ্ছিল যে কোন পর্যায়ে কোন নেতাকে অ্যারেস্ট করলে কি ধরনের ইম্প্যাক্ট প্রতিক্রিয়া হয়। যখন দেখলো সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দিলেও বিএনপি কিছু করতে পারছে না, তার মানে খালেদা জিয়াকে এখন অ্যারেস্ট করা যায়। সো এইভাবে কিন্তু গ্র্যাজুয়ালি আওয়ামী লীগের এই দানবীয় কর্মকাণ্ডগুলো কিন্তু তৈরি হয়েছিল এই এক একটা টেস্টের মাধ্যমে। সো ঠিক একই ঘটনা এই খালেদা জিয়ার যখন প্রত্যাবর্তন করলো, আমি এইটাকে একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আমাদের এরকম সুখের দিনে এরকম মাঠে নামার চেয়ে দুর্দিনে নামার অভ্যাসটা থাকতে হবে। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওইখানে দেখলাম কতগুলো ওই যে আওয়ামী লীগের যে মহিলা লীগ কিছু কাজ করতো না, মমতাজ টাইপ, এরা বিভিন্ন গান বাজনা করতো। তো আমি দেখলাম সেখানে কিছু আমাদের ওই কিছু নারী নেত্রী তারা ওই জায়গায় কিছু মকারি টাইপ কিছু মানে আপনার এই কিছু সুর তুলে গান টান করছিল, চাটুকারিতামূলক এই জিনিসগুলো। কারণ আমার কথা আওয়ামী লীগ যা করছে তা হতে দেওয়া যাবে না। দ্যাট ইজ দ্য বিউটি অফ বিএনপি। কারণ এটা হচ্ছে জিয়াউর রহমানের বিএনপি। এটা শেখ হাসিনার শেখ মুজিবের আওয়ামী লীগকে শেখ হাসিনা খারাপ করতে পারে, কারণ শেখ মুজিবের আওয়ামী লীগ তখন ফ্যাসিস্ট ছিল, কিন্তু খালেদা জিয়ার বিএনপি জিয়াউর রহমান ফ্যাসিস্ট বানায় রেখে যায়নি। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় একটি দল। সো এটা খেয়াল রাখতে হবে। যদি জিয়াউর রহমানের বিএনপিকে আমি বলতে চাই, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আওয়ামী ফ্যাসিজমের যত হ্যাবিটগুলো আছে, এই চাটুকারিতা, এই বদমাশির জন্য এখানে আশ্রয় নিতে না পারে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে কতটা সহজ করলো? মেজর রেজা খুব চমৎকার বলেছেন। আমি শুধু ওনার বক্তব্যে কিছু সাপ্লিমেন্ট করব। সেটা হলো যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি তার জীবনের একটা নির্বাচনেও হারেননি, যিনি তার জীবনের রাজনৈতিক জীবনের সবটুকুই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ক্ষমতায় থেকেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য লড়াই করেছেন, বিরোধী দলে থাকতেও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েও তিনি গণতন্ত্রের জন্য তিনি আপোষ করেন নাই ফ্যাসিবাদের সাথে। এরকম একটা নেত্রী, যার মৃত্যু চেয়েছিল ফ্যাসিবাদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন এবং শেষ পর্যন্ত এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সক্ষম হয়েছেন। বিদেশে তিনি গেছেন বাংলাদেশকে সম্মানিত করে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে, আবার উন্নত চিকিৎসা শেষে উনিও ফিরলেন বাংলাদেশকে সম্মানিত করে কাতারের ওই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে। এরপরে উনি যে সম্মানটা পেয়েছেন, একেবারে বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত যে লক্ষ লক্ষ নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভান্নদায়ী, শুধু কিন্তু তাই নয়, বাংলাদেশের মনে হয় 10-15 কোটি মানুষ টেলিভিশনে ওনার আগমনকে দেখেছে এবং হৃদয় থেকে অভ্যর্থনা জানিয়েছেন। এর চেয়ে বড় সম্মানের আর কিছু হয় না। এবং এই যে ওনার আশাটা, এই আশাটাই গণতন্ত্রের উত্তরণের পথে বিরাট একটা মাইল ফলক। দেখুন, এই যে -2 ফর্মুলার কথা শুনতাম আমরা, আসলে অনেকে বলতেন যে -2 বলতে
ম্যাডাম খালেদা জিয়া এবং অন্য আরেকজন নেত্রী, আসলে ষড়যন্ত্র ছিল। -2 ফর্মুলা হলো ম্যাডাম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র আমাদের নেতা জনাব তারেক রহমান। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে জনগণের শক্তি যখন থাকে, জনগণ যখন পাশে থাকে, তখন -2 ফর্মুলা বা কোনো ফর্মুলা কাজে লাগে না। মানুষ একটি বড় প্রশ্ন আছে, তারেক রহমান কবে দেশে ফিরবেন? আমি সেখানে আসছি যে সেই জন্যে আমি মনে করি যে -2 ফর্মুলা তো উড়ে গেছেই। ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে আসার সাথে সাথে এই বিষয়টাও সকলের মাঝে এখন সামনে এসছে, স্বস্তির বিষয় যে হ্যাঁ, বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরবে এবং খুব তাড়াতাড়ি আমরা একটা নির্বাচন দেখতে পাবো। এখন আমাদের নেতা জনাব তারেক রহমান কবে ফিরবেন, আপনাকে এটা বলতে পারি যে ম্যাডাম এসছেন, সাথে তার 2 পুত্রবধূ এসছেন, তারা এসেও এই জিনিসটা প্রমাণ করেছেন যে হ্যাঁ, সকলেই আসছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আসার দিনক্ষণ গণনা শুরু হয়েছে, এটা বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট তারিখ এখনো বলতে পারি না। উনি অনেক সভায়ও বলেছেন যে আর ভার্চুয়ালি কথা বলতে ভালো লাগে না, এখন সামনে কথা বলতে ভালো লাগে, জনগণের সামনে কথা বলতে ভালো লাগে। তার মানে আপনি ধরে নিতে পারেন ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, দিন গণনা শুরু হয়ে গেছে। হয়তো যে কোনো সময় বা যে কোনো মাসে আমাদের মাননীয় মহাসচিব ঘোষণা দেবেন যে কোন সময় তিনি বাংলাদেশে। রাজুকুজ্জামান রতন, একেবারে অনুষ্ঠান শেষ, আপনাকে অনুষ্ঠান শেষ করবো যে বলছিলাম যে নির্বাচন সংস্কার, নির্বাচন নিয়ে যখন এক ধরনের ধোঁয়াশা, শঙ্কা, টানাপোড়েন, সেই জায়গায় দাঁড়িয়ে বেগম জিয়ার দেশে ফেরা। বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় খারাপ থেকে আরও খারাপ হওয়ার দৃষ্টান্ত দেখেছি। তুমি খারাপ, তবে আমি খারাপ হব না কেন, এই ধরনের প্রবণতা দেখেছি। সেই প্রবণতা থেকে দেশটাকে এখন মুক্ত করার একটা চ্যালেঞ্জ এসছে। শেখ সাদি সম্পর্কে একটা কথা আছে না, যে তাকে বলা হচ্ছে আপনি এত আদব কায়দা শিখেছেন কোত্থেকে, তিনি বলছেন বেয়াদবদের কাছ থেকে। তো ফলে আমাদের মনে হয় যে বর্তমান রাজনীতিতে এই জায়গাটা আসুক, যে আগের যে আমরা স্বৈর শাসনের দিকটা দেখেছিলাম, সেখান থেকে একটা গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে খালেদা জিয়া 15 বছর যে নিপীড়ন ভোগ করেছেন, যে ধরনের নিপীড়নের মধ্যে তিনি ছিলেন, ফলে তাকে আর এটাকে মানে থিওরিটিক্যালি বুঝতে হবে না, তিনি তার জীবন এবং রাজনৈতিক সংগ্রাম দিয়ে এটা বুঝেছেন। আগামী দিনের রাজনীতিটাকে গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা থাকবে, আমরা সেটা যেমন প্রত্যাশা করি। পাশাপাশি এটাও আশা করি এই যে দলের বিএনপির দলের নেতা কর্মীরা তারা যে বিপুল আগ্রহ, আবেগ এবং ভালোবাসা দিয়ে খালেদা জিয়াকে বরণ করে নিয়েছেন, এই মানুষগুলোর মধ্যে তো একটা গণতন্ত্রের আকুতি আছে। ফলে গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে তারা যেন আবার রাস্তায় থাকেন। যেটা রেজাউল সাহেব বলেছেন যে নেতা আক্রান্ত হলে আবার সবাই যেন ঘরে ঢুকে না যায়, এই বিষয়টাও যেন আবার একটু খেয়াল থাকে। আমাদের দেশ নানা ধরনের সম্ভাবনার দেশ, নানা ধরনের ষড়যন্ত্রের দেশ। ফলে এখানে সম্ভাবনা এবং ষড়যন্ত্র খুব মানে কাছাকাছি অবস্থান করে। সেই জায়গাটাই তো জাতীয় ঐক্যটাও জরুরি। হ্যাঁ, জাতীয় ঐক্য দরকার গণতন্ত্রের স্বার্থে। গণতন্ত্রের স্বার্থে কিন্তু একটা ঐক্য তৈরি হয়েছিল কি, যে আমরা ফ্যাসিজম থেকে ডেমোক্রেসিতে উত্তরণ ঘটাতে চাই। ফলে এই ঐক্যটা আমাদের চিন্তায় রক্ষা করতে হবে। দলের হয়তো কার্যপদ্ধতিতে অনেক পার্থক্য থাকবে, বিএনপির সঙ্গে বাসদের কাজ হয়তো মিলবে না, কিন্তু এই জায়গায় তো আমাদের একটা মিল থাকবে। একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট চাই, একটা অন্তত আমরা মর্যাদাপূর্ণ পরিবেশ চাই, এবং এমন একটা দুর্নীতিমুক্ত পরিবেশ চাই যে দেশের সম্পদ বিদেশে পাচার হবে না, এবং গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমি এক লাইন শুধু বলবো যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এখন জাতির অভিভাবক হিসেবে, মুরব্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। এবং এই যে মেজর রেজা একটা কথা বলেছেন, আমরা কিন্তু আমি মেজর রেজার সাথে একমত হয়েও বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি যে বিএনপির নেতা কর্মীরা মাঠ কিন্তু ছাড়েনি, রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, 60 লক্ষ মামলায় পর্যুদস্ত হয়েছে, মাঠ কিন্তু আমরা আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।